হ্যালো নতুন বাংলাদেশ, কেমন আছো? আসলে আমরা দেখলাম ১২ তারিখে ভোট হয়েছে এবং ১২ তারিখের পরে একটা নতুন নির্বাচিত সরকার বসতে যাচ্ছে বাংলাদেশের মসনদে, এবং এইখান থেকে বাংলাদেশের আবার নতুন করে আরেকটা যাত্রা শুরু হবে। এবং সেটা মানে গণনির্বাচিত একটা সরকারের সরকারকে নিয়ে। মাধ্যমে, যেটা স্থিতিশীল সরকার। এবং পাঁচটা পাঁচটা বছর, যত সম্ভব বাংলাদেশেও 5 বছরেরই হয়। তো সেই 5 বছর এই যে সরকার ক্ষমতায় থাকবে এবং তার ওপরেই নির্ভর করবে সমস্ত দায় দায়িত্ব থাকবে বাংলাদেশের উন্নয়ন, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামরিক উন্নয়ন, সমস্ত কিছুটাই কিন্তু তাদের উপরে নির্ভর করবে। এবং বাংলাদেশের মানুষ যে দলটাকে বেছে নিয়েছে সেটা কিন্তু অনেক বড় একটা দল। হ্যাঁ। এবং আওয়ামী লীগ এবং তার সাথে পরেই সাথেই হ্যাঁ। আর কি সাথে সাথে সাথেই উচ্চারিত হ্যাঁ। হতো যে নামটা, সেই বিএনপি। হ্যাঁ। হ্যাঁ, আমাদের একটা খারাপ লাগা অবশ্যই রয়েছে যে যে খালেদা জিয়া এখন উনি আর কিন্তু হ্যাঁ। দেখে যেতে পারলেন না। আর কিছুদিন যদি থাকতেন উনি, তাহলে হয়তো তার দলের যে ক্ষমতায় বসা এবং তার মানে পুত্রের যে হ্যাঁ। সিংহাসন আরোহণ, সেটা হয়তো তিনি দেখতে পেতেন। যাই হোক, আমরা আগেই ধরে নিয়েছিলাম যে তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হবেন হয়তোবা। হুম। তা আজকের ভিডিওটাই ওইটা নিয়ে, যে আগামী 15ই ফেব্রুয়ারি, মানে তিনি শপথ গ্রহণ করবেন। একদম 15ই ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এবং তার মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। তো এটা নিয়েই আজকের ভিডিও। আশা করি অনেক কিছু জানতে পারবো এবং জানার পরে হ্যাঁ। আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। তো চলো চল। ভিডিওটা দেখে নিই। তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। 15 ফেব্রুয়ারি গঠন হচ্ছে নতুন মন্ত্রিসভা। সেখানে তরুণদেরকে রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপি। আচ্ছা, থাকতে পারে অবশ্যই। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির কয়েকজন। মন্ত্রিপরিষদে রাখা হতে পারে শরিক জোটের কয়েকজনকেও। ফারুক বাবু রিপোর্ট। 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ অনুযায়ী দলের প্রধানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার যে বিধিনিষেধ তা বাস্তবায়ন করতে হলে সংসদে পাশ হতে হবে। তারপর হয়তো আসতে পারে নতুন সমীকরণ। বহির্বিশ্বের সঙ্গে রাজনৈতিক সুসম্পর্ক গড়া ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর নতুন চ্যালেঞ্জ কাঁধে নিয়েই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবার অভিজ্ঞতা রয়েছে এমন মন্ত্রীদের সঙ্গে যুক্ত হচ্ছেন একদল তরুণ রাজনীতিক। রাষ্ট্রপতি কারা হতে পারে এমন আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এক ধাপ এগিয়ে আছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন ও বিমান বাহিনীর সাবেক অফিসার আলতাফ মাহমুদ চৌধুরী ও শহীদ উদ্দিন চৌধুরী এনির নাম। টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন নজরুল ইসলাম খান। এছাড়া নির্বাচনে অংশ নেয়নি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও হুমায়ুন কবির সটেকনোক্রেট কোটায় তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভালো। এদিকে চট্টগ্রামের নির্বাচনী প্রচারণায় গিয়ে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন সংসদে যেতে পারলে বন্দরনগরীর যে কাউকে অর্থমন্ত্রী করবেন। সেটি হলে অর্থমন্ত্রীর আলোচনায় প্রথমে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম। আর বাণিজ্য মন্ত্রী হিসেবে গুঞ্জন উঠেছে রেজা কিবরিয়ার কথা। বিএনপির নির্বাচনী ইশতেহারে সামাজিক সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই হিসেবে অধিক গুরুত্ব পায় শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাত। স্বাস্থ্যমন্ত্রী তালিকায় স্থান করে নিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। পরীক্ষিত ও সফলতার উদাহরণ হিসেবে আলোচনায় থাকা এহসানুল হক মিলন আবারও হতে পারেন শিক্ষামন্ত্রী। তবে কৃষিমন্ত্রী হিসেবে আব্দুল আউয়াল মিন্টুর পরেও আলোচনায় রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু সহ একাধিক ব্যক্তি। আইন মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পড়তে পারে সালাউদ্দিন আহমেদের কাঁধে। আলোচনায় রয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদের নামও। প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। দলটির একাধিক নীতি নির্ধারণী ফোরামের সদস্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এই তালিকায় আলোচনায় আছেন মির্জা আব্বাসও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর তালিকায় সামনে এসেছেন তরুণ নেতারা। চৌধুরী কামাল ইউসুফের মেয়ে নওশাবা চৌধুরী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, হাবিবুর রশিদ হাবিব ও আমিনুল হক। আঞ্চলিক ভারসাম্য রক্ষায় বরিশাল, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রাম থেকেও একাধিক সংসদ সদস্যকে মন্ত্রিসভায় স্থান দিবে বিএনপি সরকার। প্রতিমন্ত্রীর তালিকায় অগ্রাধিকার পাচ্ছেন শরিক জোটের এমপি আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নূর।
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আলোচনায় শীর্ষে রয়েছেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উপমন্ত্রী হিসেবে থাকতে পারেন মিয়া নূর উদ্দিন অপু ও শ্যামা ওবায়েদ। বিএনপির বিভিন্ন সূত্র বলছে গঠন হতে পারে ৩৯ সদস্যের মন্ত্রিপরিষদ। সেখানে এনসিপির সংসদ সদস্যদের স্থান পেতে হলে যোগ দিতে হবে বিএনপিতে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের নির্বাচনের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মিলিয়ে গুছিয়ে একটা সরকার হবে, যেখানে মানে নতুন প্রজন্মের যেমন প্রতিনিধি থাকবে, তেমনি যারা পুরনো রয়েছে তারাও কিন্তু থাকবে। কারণ হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত পদগুলো রয়েছে সেই সমস্ত পদগুলো কিন্তু অভিজ্ঞতাটা ভীষণ প্রয়োজন। সিনিয়র পার্সনরা একদম, সেখানে কিন্তু নতুন মানুষ দিয়ে, নতুন মানে যারা যুব সম্প্রদায়ের যারা তারাও লিডার কিন্তু- রয়েছে তারাও সম্ভব, তাদের পক্ষেও সম্ভব নয় তো আর নয়, কিন্তু অভিজ্ঞতার কিন্তু একটা আলাদা মাত্রা দাম আছে, রয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় কিন্তু আমরা যেটা দেখলাম, গুরুত্বপূর্ণ যে সমস্ত মন্ত্রণালয় সেখানে কিন্তু যারা পুরনো, যারা মানে অভিজ্ঞতায় ভরপুর রয়েছে তাদেরই কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত পদগুলো দেওয়া পদগুলো রয়েছে সেখানে দেওয়া হচ্ছে। এবং প্রতিমন্ত্রী বা যুব কল্যাণ বা খেলা, এই সমস্ত জায়গাগুলোই কিন্তু যারা নবীন রয়েছে তাদেরকে চান্স দেওয়া হচ্ছে। আমি যেটুকু এইখান থেকে পরিষ্কার করে বুঝতে পারলাম, কারণ প্রত্যেক লিডারের নাম আমার জানা নেই, ঠিক আছে, দু একজন আমি নাম শুনেছি। তো তার মধ্যে মির্জা ফখরুল এবং সাথে সাথে তারেক রহমান, এই দুজনকেই খুব ভালোভাবে চিনি। তাছাড়া বাকি যারা রয়েছে তাদের কিন্তু মুখ হয়তো দেখেছি, কিন্তু তারপরেও নাম এখনো সড়গড় হয়নি। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দেখলাম সেখানে আমার একটাই কথা মনে আসছে বারবার, খালেদা জিয়ার কথা, ম্যামের। কারণ এই কটা দিন 1 মাস, 1 মাসের মধ্যে এই যে পরিবর্তন ঘটে গেল দেশে, এবং যেটার জন্য তার জীবন অতিবাহিত হয়েছে, দীর্ঘটা জীবন, 1-1.5 মাস মতো। একদম তার অর্ধেকের বেশি আমার মনে হয় অর্ধেক জীবন হয়তোবা তার এই রাজনীতি এবং দেশের জন্য কেটে গিয়েছে। এবং শুধু দেশের জন্য কাটানোই না, শুধু এইটাই নয়, তিনি কিন্তু নির্বাসনে ছিলেন, ঠিক আছে, তাকে জেল খাটতে হয়েছে, এইরকম অনেক কিছু করতে হয়েছে, এই সংগ্রাম দিনটা করতে হয়েছে জন্যই। এই দিনটা দেখার জন্য। এবং এতটাই কপাল মন্দ যে বেচারা। সেই দিনটাই দেখতে পেলেন না। হ্যাঁ, তার সন্তান আজকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন 15 তারিখে, এবং সর্বোচ্চ আসনে বসবেন। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস কি হয়েছে, হ্যাঁ বা না ভোট, যেটা আমি মানে হয়েছিল, সেখানে হ্যাঁ ভোট আমার মনে হয়, আমি সঠিকভাবে জানি না, তবে যেটুকু এদিক ওদিক থেকে শুনছি, হ্যাঁ ভোটে সবচেয়ে বেশি মানে ভোট পড়েছে, যার ফলে কিন্তু একটা সংশোধনী সংবিধানের সেরকম একটা কিছু ঘটতে যাচ্ছে। যদি এটা হয়ে থাকে, মানে সংবিধান সংশোধনের জন্যই হ্যাঁ ভোট বা না ভোট হয়ে থাকে, কারণ এই নিয়ে খুব ডিপে আমি যাইনি। এর আগে ওই ওপর কিছু ভিডিও দেখেছিলাম, একটা ভিডিও দেখেছিলাম, সেখানে যেটুকু জানতে পেরেছিলাম। এবং যার ফলে হবে কি, কিছু ক্ষমতার মানে উপর নিচ হবে, হয়তো প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানো হলো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হলো, এই ধরনের অনেক কিছু পরিবর্তন হয়তো হতে পারে। তো সেটার জন্য আমি যে সঠিক বলছি এমন নয়, সেটা যদি ভুলও বলে থাকি যে এই সংবিধান সংশোধনীর জন্য হ্যাঁ বা না ভোটটা ছিল, তাহলে কিছু মনে করো না, কারণ ডিপে আমি কিন্তু ঢুকিনি, ঠিক আছে, এর মধ্যে। তো আর এইটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিছু চেঞ্জ আসতে যাচ্ছে, যার ফলে কিন্তু বাংলাদেশের বেশ কিছু সংবিধানের অনেক পরিবর্তন কিছু হবে নিয়ম এবং পাল্টে যাবে। একদম নিয়ম পাল্টে যাবে, এবং সেটা কিন্তু জনজীবনেও একটা তার মানে প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাবো। আর আগামী দিনে বাংলাদেশ একটা নতুন সুস্থ সরকার এবং ভাবে সাথে সাথে শক্ত সরকার পেয়ে যাচ্ছেন। একদম, এবং সার্বভৌম একটা সরকার দেশ পরিচালনা করবে। আর সামনের দিনে আরো ভালো আমরা কিছু দেখতে পাবো অবশ্যই। এর আগে যারা ক্ষমতায় ছিল, যে সমস্ত মানে কি বলে উপদেষ্টা মণ্ডলী, সাথে সাথে প্রধান উপদেষ্টা, ওনারা ভীষণ ভালো কাজ করে গিয়েছেন। এবং আমার জানতে ইচ্ছে করছে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওনাকে আমরা কি হিসেবে দেখতে পাবো এরপরে। তো সেটা নিয়ে যদি কারোর কোনো ভিডিও লিঙ্ক থেকে থাকে তাহলে অবশ্যই জানিও, সেটা নিয়ে আমরা ভিডিও করব। এবং আশা করছি কোনো গুরুত্বপূর্ণ হয়তো কাজ তাকে দেওয়া হবে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার মানুষটা জন্য। কিন্তু পার্সোনালি আমার একদম খুব ভালো একজন মানুষ, ঠিক আছে। পারিপার্শ্বিক চাপে হয়তো বা অনেক কিছু করে উঠতে পারেননি, যেগুলো করতে চেয়েছিলেন সেগুলো হয়তো এই সময়ের মধ্যে এবং পারিপার্শ্বিক অনেক চাপ বা অন্যান্য কারণের জন্য হয়তো করে উঠতে পারেননি। তবে
তখন মানুষ আবার পাবে না। ভরসা করা যায়। একদম। তো এই ছিল আজকের ভিডিও এবং তোমাদের আরো এই নতুন সরকার আসার পর বাংলাদেশে আরো অনেক দিক উন্মোচিত হয়েছে, সেই সমস্ত দিকগুলো নিয়ে যদি ভিডিও থাকে, জানা লিঙ্ক থাকে, থাকে, তাহলে তাহলে অবশ্যই আমরা আমাদের জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য Stay tuned. stay tuned। টাটা।